চেহারা আপনারা রেখেছিলেন, সেই রাক্ষসী চেহারা আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি 64 ডিস্ট্রিক্টে এইরকম একটা রাষ্ট্রীয় ভাবে যেরকম শেখ মুজিবের যেরকম জমি নিয়ে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছিলেন, আমি বলবো বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে, ডক্টর ইউনূস সাহেবের কাছে আর আপত্তি থাকবে, ওই রাক্ষসী চেহারা টাকা 64 ডিস্ট্রিক্টে পিরামিডের মতো নিয়ে রাখা হোক। তাহলে এই দেশ জাতি ওই ভয়ঙ্কর রূপী ওই ফ্যাসিস্ট রূপী যে চেহারা টাকা আপনাকে দেখবে, সেদিন থেকে সত্যটা বাংলার বাড়ি থেকে মুছে যাবে। পরিশেষে আমার মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলবো, প্রিয় ভাইরা আমার, মুসলমান বিনয় জাতি, মুসলমান গোমূত্র পান করে না, মুসলমান গরুর মাংস গরুর দুধ খায়। অতএব মোদীজিকে আমি বলে দিই, আপনি আপনার মাথাটা এখনো ঠান্ডা রাখেন। স্বামী স্ত্রীর সম্পর্ক যখন নিয়েই নিয়েছেন, সেই জন্য মুসলমানদেরকে এই অত্যাচার এই অবিচার না করে সামনের দিকে আপনি হুঁশিয়ার হয়ে যান। অতএব 10 জন হত্যার জন্য প্রস্তুত আছে এবং আগামী দিনেও থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আগামী দিনে হিন্দ এবং যারা জয় করব বলে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমরক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা সকলকে অনুরোধ করছি এবং আমাদের দলে বা আমরা যারা আছি আমাদের উপরে পড়ে, যদি কেউ ব্যক্তিগত কোনো কথা বলে থাকেন এই দায়ভার আপনাকে নিতে হবে। বন্ধুরা, আপনারা জানেন যে এশিয়া মহাদেশের দ্বিতীয় ইসরায়েল এই ভারত 1947 সালে মাওলানা আবুল কালাম আজাদের বক্তব্যে ভারতে মুসলমানরা একত্রিত হয়ে পাকিস্তান তারা যায়নি, এই ভারতকে তারা স্বাধীন করেছে, ভেঙে গুড়িয়ে দিচ্ছে। তারই প্রতিবাদে এই নাগরিক সমাবেশে আমাদের মধ্যে উপস্থিত হবেন বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই, উপস্থিত হবেন প্রধান বক্তা হিসেবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ। আমরা সকলকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে যারা বক্তব্য দেবেন তাদেরকে অনুরোধ করব যে বিষয় এই বিষয়ের মধ্যে থেকে বক্তব্য এবং সংক্ষিপ্ত করবেন। আমরা জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনব। ধন্যবাদ। আমি সম্মানিত বক্তাবৃন্দদের বিনীত আবার অনুরোধ জানাবো, আপনারা সময়ের প্রতি একটু লক্ষ্য রাখবেন। ধন্যবাদ। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আলাল মল্লিক, জাহাজ উত্তরখান। নিষ্ঠুর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমি ভারত সরকারকে বারবার বলতে চাই, আপনারা স্বাধীনতা বজায় রাখুন। পার্শ্ববর্তী দেশ হিসাবে আপনাদের যতটুকু সাহায্য করার দরকার অতটুকুই করেন। আমরা যতটুকু সাহায্য করতে পারি ঠিক অতটুকুই সাহায্য আপনাদের করব। আপনারা সীমান্ত হত্যা বন্ধ করেন, মুসলমানদের উপর অত্যাচার বন্ধ করেন। মানুষ মাটির নিচে খনি খুঁজে, আর আপনারা মাটির নিচে এখনো মসজিদ খুঁজতেছেন। এই ধরনের ধর্ম যুদ্ধ বাদ দেন। আপনারা সুন্দরভাবে পার্শ্ববর্তী দেশ হিসাবে সম্মানের সহিত চলাফেরা করেন। আপনারা ভুলে যাবেন না, আমরা কিন্তু এই দেশ স্বাধীন করেছি। আপনারা মনে করেন না যে আপনাদের সুযোগে আমরা এই দেশ স্বাধীন করেছি। আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি। আপনারা সুন্দরভাবে আপনাদের সাথে আচরণ করেন। আওয়ামী লীগ সরকারের সাথে আপনাদের ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, কিন্তু বাংলাদেশের সম্পর্কে আপনাদের সুন্দর দৃষ্টি রাখতে হবে। আপনারা পার্শ্ববর্তী দেশ হিসাবে আমাদের উন্নয়নে বাধা দিবেন না এবং আমাদের যোগ্য মর্যাদা প্রদান করবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। এরপর আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ
মঞ্জুর আলম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক, কৃষক দল, ঢাকা দক্ষিণ। আগুবাহে ফেনী নদী, মহুরী নদীর বাঘ, দুঃশাসনের হোকনা পতন, বেগম খালেদা জিয়ার ডাক। আমরা ওই ডাকে পৌঁছে যায়, আমরা এই দেশ থেকে শেখ হাসিনার প্রেসিডেন্ট থেকে আমরা মুক্তি পেয়েছি, এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সংগ্রামী সভাপতি সহযোদ্ধা জনাব রকিবুল ইসলাম রোশন ভাই, আজকের প্রধান অতিথি আমাদের রাজনৈতিক গুরু, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সংগ্রামী সভাপতি, 90-এর গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার, সাবেক এমপি, বর্তমান বিএনপির অন্যতম ভাইস প্রেসিডেন্ট জনাব শামসুজ্জামান দুদু ভাই, উপস্থিত বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরাম, আপনারা জানেন আমাদের প্রতিবেশী একটা অপশক্তি, যেটা কোনো কিছু হলেই ওই দেশের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেন। আমি ওই দেশের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদীকে স্মরণ করে দিতে চাই, আপনি 2001 সাল থেকে 2014 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। ওই সময় আপনার কি ভূমিকা ছিল? ওই ভূমিকার জন্য আপনাকে একটা টাইটেল দেওয়া হয়, সেটা হলো কি? সেটা হলো আপনাকে বলা হয় গুজরাটের কসাই। গুজরাটে আপনার ওই পারফরমেন্সের জন্য ভারতের হিন্দুত্ব মৌলবাদী রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, মুসলমানদের স্বার্থ লুণ্ঠন করে হিন্দুদের স্বার্থ রক্ষা করার জন্য আপনাকে ইন্ডিয়ার জনগণ পরবর্তীতে ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী হিসাবে ভোটের মাধ্যমে দায়িত্ব দিয়েছেন। কিন্তু আপনি শুধু একটা কাজই করেছেন, সেটা হলো ওই দেশের সংখ্যালঘু মুসলমানদেরকে নির্যাতন, যার কারণে আপনার প্রতিবেশী দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী কোনো একটা দেশের জনগণের সাথে আপনাদের কোনো সুসম্পর্ক নাই, আপনাদের সাথে কোনো একটা দেশের মাতৃত্বপূর্ণ সম্পর্ক নাই। এটা হলো আপনাদের এই উপমহাদেশে যে দাদাগিরি প্রদর্শন করেন, সেই দাদাগিরির ফল। আপনাদেরকে বলে দিতে চাই, অনতিবিলম্বে এই সমস্ত নীতি পরিহার করুন, যাতে করে প্রতিবেশীর মতো থাকতে পারে সেই ব্যবস্থা করুন। আপনি গতকাল আমরা একটা দেখলাম, আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা বক্তব্য দিছে যে ভারতে হিন্দুদের মুসলমানদের যে অত্যাচার সেটার উপর একটা বক্তব্য দিছে, অথচ আপনাদের দেশ থেকে বলতেছে যে এটা মানে ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু বাংলাদেশে কিছু হলে আপনারা যেভাবে পরিচালনা করেন, সেটা কি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার নয়? সুতরাং এই সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করবেন, এটাই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমি সংসদ বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি প্রিন্সিপাল মনোনয়ন, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও মনোবিজ্ঞানী সর্বদার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের স্যারে সভাপতি পূর্ব লক্ষ্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানব বাঁচাও আন্দোলনের আজকের সভার সভাপতি এম রাকিবুল ইসলাম, উপস্থিত সুধীবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 30 কোটি মানুষের মুসলমানদের দেশ ভারত, সেই 30 কোটি মুসলমানদেরকে কিভাবে অবজ্ঞা করছে। মন্দিরের নামে ভেঙে বাবরি মসজিদ ভেঙেছে, এরকম অনেক মসজিদ ভেঙে ফেলছে। প্রত্যেকটা মানুষের দায়িত্ব কর্তব্য হল নিজ নিজ ধর্মের প্রতি অনবদ্য থাকা। অথচ আমরা দেখেছি
যে যখন নামাজ পড়তে যায় পুলিশ, ভারতীয় পুলিশ তাদেরকে হামলা করে, তাদেরকে নির্যাতন করে, গরুর মাংস খেতে গেলে তাদেরকে হত্যা করা হয়। কেন? আমাদের দেশে তো হিন্দু আছে, হিন্দু ভাইদের তো আমরা খুব সম্মানের সাথে রেখেছি। আপনারা জানেন যে এই দেশে 7% হিন্দু, এই 7% হিন্দুর জন্য আপনার 43% সরকারি চাকরি দেওয়া হয়েছে। প্রত্যেকটা ব্যাংকে হিন্দুদের এমডি দেওয়া হয়েছে। আমরা কত সম্মান দিচ্ছি, তাদেরকে কিভাবে রেখেছি, তারা এই দেশে বেহেশতে আছে এরকম বলে মনে হয়। কিন্তু কেন ভারতে কেন মুসলমানদেরকে নিগ্লেক্ট করা হবে, নির্যাতন করা হবে, শাসন করা হবে? এইটা আমরা মেনে নিতে পারি না। তাই আমি বলবো সকল ভারতীয় মুসলমান, 30 কোটি মুসলমান একত্রিত হন, নীতিকে আমরা মুসলমানি করে ছাড়বো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এরপরে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি হাজি আশরাফ আলী বাসী, কেন্দ্রীয় বিপ্লবী সহযোগী পরিষদ কেন্দ্রীয় কমিটি, সভাপতি কেন্দ্রীয় কমিটি, স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করবো সভাপতিকে লক্ষ্য রাখবেন স্যার। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই প্রোগ্রাম থেকে আমি জাতির দৃষ্টি আকর্ষণ করতেছি আমার প্রাণ প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে। আজকে সারা বিশ্বে মানবতা ভুলুণ্ঠিত, বিশেষ করে মুসলিম সম্প্রদায় নির্যাতিত হচ্ছে। তার এই প্রতিবাদে আজকে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমার প্রিয় ভাই রিপন এই প্রোগ্রামের মাধ্যমে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করার জন্য। সুতরাং আমি আপনাদের, আমার প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আশা করব আজকে যখন মানবতাবাদী মুসলিম জননেতা, মানবতাবাদী তারেক রহমান সাহেব এই বাংলাদেশকে মানবিক রাষ্ট্র বিনির্মাণের প্রচেষ্টায় রত, তখনই আমাদের মুসলিম সম্প্রদায় তাদের ন্যায্য অধিকার থেকে অধিকার হারা হচ্ছে। সুতরাং আমরা সবাই আমাদের ইমানি দায়িত্বে প্রতিবাদ করব, মানবিক দৃষ্টিভঙ্গি আকর্ষণ করব। আমরা কোন ধরনের, আমি একটু সংক্ষেপে বলি, যেমন মনে করেন আপনি কোনো একটা পণ্য ব্যবহার করবেন না, সেটা আপনার নৈতিক অধিকার, কিন্তু কোনো পণ্য নষ্ট করা যাবে না, কারণ সেটা হয়ে যাবে অপরাধ। সুতরাং মানবতাবাদী মুসলিম জননেতা তারেক রহমানের নির্দেশনা অনুসারে আমরা আমাদের মুসলমান ভাইদের রক্ষার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অধ্যাপক ডাক্তার আশরাফ মুস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক, মহাসচিব, বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আজকের যে প্রোগ্রাম, ভারতে মুসলিম নির্যাতন ও হত্যার প্রতিবাদে এই আজকের এই অনুষ্ঠানের সভাপতি, আন্দোলন সংগ্রামে সবসময় যিনি পথে থাকেন, আমাদের প্রিয় ভাই রকিবুল ইসলাম রিপন, তাকে ধন্যবাদ দিচ্ছি যে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে অনুষ্ঠান করার জন্য, প্রতিবাদ করার জন্য। আমি একটি কথাই বলবো যে অবিলম্বে ভারতে মুসলিম নির্যাতন ও হত্যা বন্ধ করতে হবে। বাংলাদেশে দেখুন, আমরা হিন্দু ভাইদেরকে, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে কিভাবে সুন্দরভাবে তাদের জীবন যাপনে আমরা সহযোগিতা করি, সহমর্মিতা দেখাই, এবং তারা এখানে রাজার হলে জামাইয়ের আদরে সেখানে থাকে। অথচ ভারত, যেখানে আমাদের অগণিত কয়েক কোটি, মানে 30 কোটিরও বেশি মুসলমান যারা ভারতের বিভিন্ন রকম দায়িত্ব, তাদেরকে নির্যাতন করা হয়, নিপীড়ন করতে হয়, বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে যে কিভাবে হচ্ছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে অবিলম্বে হত্যা বন্ধের দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ধন্যবাদ। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ঢাকা সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের পিপি ও বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অবশ্যই স্যার সময় দিকে লক্ষ্য রাখবেন। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশের আমার বন্ধুগণ, শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি জনাব রাকিবুল ইসলাম রিপন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলের মুখপাত্র জনাব জননেতা রাশেদ প্রধান, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ। আপনারা জানেন আজ ভারতে মুসলমানরা সংখ্যালঘু, তারা ভারতে আজ দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য হচ্ছে। মুসলমানরা মুসলিম জাতি হওয়ার কারণে তারা আজ ভারতে অবহেলিত, নির্যাতিত, নিগৃহীত। তারা সকল সুযোগ সুবিধা থেকে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন বর্তমানে ভারতে মোদী সরকার একটি হিন্দুত্ববাদী সরকার। ভারত আজ একটি সাম্প্রদায়িক রাষ্ট্র। ভারতের মোদী সরকারের ইন্ধনে ভারতের মুসলমানদের পুরানো ঐতিহ্য, সেই বহু বছর শত শত বছরের পুরানো সেই মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান, বড় বড় মসজিদ মাদ্রাসা ভেঙে বেড়াচ্ছে। আর এর প্রতিবাদ যখন এই মুসলমানরা করেন, তাদের উপর অমানুষিক নির্যাতন নেমে আসে। তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়। তাদেরকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় তাদেরকে পুলিশ বিনা কারণে ধরে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে মামলা দেয়, বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন নিপীড়ন চালায়, যা অকল্পনীয়। সাথী বন্ধু আমার, আজকে আমরা ভারত সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ করুন। অথচ আমাদের বাংলাদেশে হিন্দু সম্প্রদায় তারা সংখ্যালঘু হইলেও তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করতেছেন। আমাদের এখানে বাংলাদেশে পূজার সময় মাদ্রাসার ছেলেরা, ছাত্ররা হিন্দুদের মসজিদ পাহারা দেয়। সাথী বন্ধু আমার, আমরা ভারতের যে মুসলমানদের উপর যে নির্যাতন করাচ্ছে, নিপীড়ন করাচ্ছে, এর আমরা তীব্র নিন্দা জানাই, এর প্রতিবাদ জানাই। এই আজকে সারা বিশ্ব মুসলমানদের জাগ্রত হতে হবে, প্রতিবাদ করতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি গিয়াসউদ্দিন খোকন, সভাপতি জিয়াউর রহমান কল্যাণ পরিষদ। অবশ্যই ভাই একটু সময় দিয়ে খেয়াল রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সকলের প্রিয় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই। আজকের সমাবেশে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য আমাদের সকলের প্রিয় জনাব লিঙ্কন ভাই। উপস্থিত আছেন লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান। উপস্থিত আছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার মুখপাত্র আমাদের সকলের প্রিয় জনাব রাশেদ প্রধান। উপস্থিত আছেন সাধারণ মেয়র সম্রাট। উপস্থিত আছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। উপস্থিত আছেন আজকের আন্দোলন সংগ্রামে আমাদের সকলের প্রিয় জনাব আরিফা সুলতানা রুমা সহ জাতীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই ও বোনেরা এবং আজকের সভার সভাপতি প্রিয় সহযোদ্ধা রকিবুল ইসলাম রিফুল সহ নেতৃবৃন্দ।
আপনারা আজকে আমার শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন। আজকে আমরা ভারতের যে ভারত বিরোধী অর্থাৎ ইসলাম বিরোধী এবং হিন্দুত্ববাদী কর্তৃত্ববাদী এই সরকারের বিরুদ্ধে যখন আমরা বিগত সময় আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা বলেছিলাম ওই কট্টর হিন্দুত্ববাদী ওই মোদী সরকারের যখন ওই শেখ হাসিনাকে বাংলাদেশের অবৈধ সরকারকে যখন হাত ছানি দিয়ে রাখছিল, তখন আমরা বলেছিলাম ওই মোদী সরকার এবং মোদী এবং হিন্দুত্ববাদী এই সরকার শেখ হাসিনাকে রক্ষা করতে পারবে না। ঠিক বাংলাদেশের জনগণ তখন ফুঁসে উঠছিল, তখন প্রতিবাদী মানুষগুলা গ্রামে গঞ্জে হাটে বাজারে সকল পর্যায়ে তারা যখন প্রতিবাদের মুখর হয়ে উঠছিল, ঠিক সেই সময় বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে আমাদেরকে জমিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়েছিল ওই হিন্দুত্ববাদী এবং ভারতের কর্তৃত্ববাদী এই সরকারকে। আমরা বলতে চাই আমাদের দেশে ভারতে অনেক মুসলমানদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করছে এবং ধর্মীয় মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলমানদের উপর কি নির্যাতন করা হয়েছিল যেমনিভাবে ফিলিস্তিনে গাজা এবং ইসরায়েলি বাহিনীর যে নির্মমতা, সেই নির্মমতার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আমরা বলতে চাই বাংলাদেশের বহু রাজনীতিতে আমরা যখন বাংলাদেশের সকল মুসলমান আমরা যখন ঐক্যবদ্ধভাবে ওই হিন্দুত্ববাদী এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের দেশের মানুষ আজকে যে আমরা যেভাবে আগলিয়ে রেখেছি, আমরা যাদেরকে ভাতৃত্ব সম্পন্ন এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখি, আমরা কোনো বিভেদ দেখি নাই, আমরা কোনো বিবেকের পাশে আমরা রাজনীতি করি নাই, আমরা তখন তাদেরকে আগলিয়ে রেখেছিলাম। আজকে ওই মোদীর সরকারকে বলতে চাই, আমরা স্পষ্টভাবে বার্তা দিতে চাই, আমরা যখন যে দেশের মানুষ যখন মুসলমানরা যখন ঐক্যবদ্ধভাবে বিপ্লব করবে, ঐক্যবদ্ধভাবে যখন তারা প্রতিরোধ গড়ে তুলবে, তখন ওই হিন্দুত্ববাদী এবং কর্তৃত্ববাদী সরকারের কোন আপোষ আমরা বাংলাদেশের জনগণ মেনে নিবে না। আজকে আমাদের সময় এসেছে, আমাদের প্রতিবাদ করার সময় এসেছে, প্রতিরোধ করার সময় এসেছে। ওই কর্তৃত্ববাদী ওই ইসরায়েলি বাহিনীকে আমরা বলতে চাই, আপনার প্রয়োজনে আপনাদের সকল পণ্য আমরা বর্জন করব। যেমনিভাবে গত কিছুদিন আগে ভারতের পণ্য বর্জনের যে আন্দোলন, যে স্লোগান এদেশের মুক্তিগামী মানুষ করেছিল, ঠিক একই পর্যায়ে আমরা ভারতের মুসলমানদের উপর যদি নির্যাতন নিপীড়ন এবং মামলা হামলা গ্রেপ্তার নির্যাতন বন্ধ না করা হয়, এদেশের মানুষ মুক্তিগামী জনতা মুসলমান মানুষ আজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদারতা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আমাদের উপস্থিত হয়েছে গণমানুষের নেতা জনাব বিএনপির দায়িত্বের নাম জনাব সংসদ ভাই। প্রথম সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য নিয়মিত অনুরোধ জানাচ্ছি সাধারণ সম্রাট সাবেক যুগ্ম সম্পাদক কৃষক দল কেন্দ্র কমিটি। ভারতে মুসলিমদের উপর নির্যাতন, হত্যা এবং মা বোনদেরকে শিরোধাহানির প্রতিবাদে আজকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও কর্তৃক আন্দোলনের আজকের এই প্রতিবাদ সমাবেশে সহযোদ্ধা সভাপতি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সুযোগ্য সভাপতি ছোট ভাই রফিকুল ইসলাম রিপন, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী ছাত্র দলের এক সময়ের সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক জনাব কামরুজ্জামান দুদু, আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন নেতৃবৃন্দ, ভাই এবং বোনেরা। ইসরায়েলের যে নেতানিয়াহু
আর ভারতের যিনি আপনার এখন প্রধানমন্ত্রী হিসাবে আছেন নরেন্দ্র মোদী, এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নেই। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি জনসাধারণের মধ্যে বা মুসলমান হিন্দুদের মধ্যে যদি সাম্প্রদায়িক দাঙ্গা হতো, সেখানে একটা ভিন্ন ব্যাপার ছিল। কিন্তু এখানে দেখা যায় যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নরেন্দ্র মোদীর প্রত্যক্ষ মদদে আজকে ভারতের মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার চলছে। আমাদের বাংলাদেশ থেকে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজের যখন 50,000 নেতা কর্মী নিয়ে ভারতে অবস্থান করছেন, তখন ভারতীয় মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার, হিন্দুদের অন্যায় অত্যাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কালকে রাত্রে ইউটিউবে দেখলাম শেখ হাসিনা যে 5 তারিখে যার পতন হলো, তিনি 4 তারিখে ভারতের প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোভালকে তিনি ঢাকা আক্রমণের জন্য অনুরোধ করেছিলেন। অজিত দোভালকে তিনি ঢাকা আক্রমণের জন্য বা তাকে রক্ষা করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তখন করার প্রেক্ষাপটে আর্মি সেটা সম্মত হয় নাই, বাংলাদেশের জনসাধারণের আন্দোলনের প্রেক্ষিতে সেটা সম্ভব হয় নাই। ভারতে আজকে এই যে নরেন্দ্র মোদী যিনি আজকে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে আছেন, যিনি কসাই হিসেবে খ্যাত, উনি একবার গুজরাটের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি গুজরাটের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় অথবা গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তিনি বাবরি মসজিদ ধ্বংস করেছিলেন। বাবরি মসজিদ হচ্ছে পৃথিবীর ইতিহাসে, এই ভারত উপমহাদেশের ইতিহাসে একটি ঐতিহ্যবাহী মসজিদ। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1526 খ্রিস্টাব্দে এই ভারত উপমহাদেশে মোগল সাম্রাজ্যের গোড়াপত্তন করেছিলেন। তার নাম অনুসারে হল এই বাবরি মসজিদ। যেহেতু মুসলমানদের নাম অনুপাতে সেই বাবরি মসজিদ, সেই কারণে নরেন্দ্র মোদীর ওইটা ভালো লাগে নাই। আজকে দেখা যায় বিভিন্ন জায়গায় মসজিদ ধ্বংস করে সেখানে খোদাখুদির কাজ চলছে, যে নিচে সেখানে এক সময় মন্দির ছিল, কিন্তু দেখা গেল যে না, ওই মসজিদের স্থানে, ওই মাদ্রাসার স্থানে পূর্বে মসজিদই ছিল। পুরান হওয়ার প্রেক্ষিতে সেখানে মসজিদ নির্মাণ, নতুনভাবে আবার মসজিদ নির্মাণ করা হয়েছে। আমি ভারতীয় সরকারকে, নরেন্দ্র মোদীকে অনুরোধ করব, আপনি যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আজকে মুসলমানদের উপরে যে অন্যায় অত্যাচার করছেন সেটা বন্ধ করুন। আজকে আমাদের মুসলমান মেয়েদেরকে পুলিশ বাহিনী রাত্রে ধরে নিয়ে যাচ্ছে মার সামনে থেকে। এরকম অন্যায় অত্যাচার কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপরে মুসলমানরা করে না। কিন্তু আপনি পার্শ্ববর্তী দেশ, আপনার দায়িত্ব হচ্ছে সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠিত করা। আজকে বাংলাদেশে সংখ্যা অনুপাতে 8 ভাগ হিন্দু রয়েছে, কিন্তু ভারতে কিন্তু সংখ্যা অনুপাতে সেখানে 16 ভাগ মুসলমানের বাস। আমি সেই মুসলিম ভাইদের সাথে, মুসলিম ভাইদের মধ্যে আমি মুসলিম ভাইদেরকে অনুরোধ করব, আপনাদের মধ্যে থেকে কেউ ইব্রাহিম লোদি, কেউ আপনার সালাউদ্দিন, কেউ বা আপনার ইব্রাহিম ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির মতো আপনার প্রতিষ্ঠা লাভ করেন এবং এই হিন্দুরা যে আপনাদের উপরে অন্যায় অত্যাচার করছে তার প্রতিবাদ করুন। নরেন্দ্র মোদী, আপনি যদি আপনার এই পৃষ্ঠপোষকতায় মুসলমানদের উপরে এই অন্যায় অত্যাচার বন্ধ না করেন, তাহলে আমরা অচিরে দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই আন্দোলনের নেতৃত্বে আমরা ভারত অভিমুখে আমরা অভিযান করব। আমরা স্লোগান দিয়ে সেই মৌলানা ভাসানী যেমন ফ্রাক্কাল লং মার্চ করেছিল, আমরাও সেই ভারতের বিরুদ্ধে দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই আন্দোলনের সংগঠনের নেতৃত্বে ভারত অভিমুখে লং মার্চ করবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ,
দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এর আলোচনা সংখ্যা আমার ঢাকা কমিউনিস্ট সদস্য ঢাকা মহানগর দক্ষিণ।